শিক্ষার্থীবৃন্দ, আপনাদের অধ্যায় 11 পড়াচ্ছে। এটা স্বাভাবিকভাবেই দশম শ্রেণীতেই পড়ানো হয় স্কুলে। তো যাই হোক, বই যেহেতু একটাই, তাই আমরা নবম দশম শ্রেণী লিখে দিই। পর্ব 4 আমাদের আজকে পড়াবো কৃত কাজ। এর আরেকটা নাম ব্যয়িত শক্তি। বিদ্যুতের কাজ বলতে আমরা কি বুঝি? একটা বাল্ব জ্বলে যখন, তো কি পরিমাণ শক্তি ব্যয় হচ্ছে, ওই যে আমরা হিসাব করি 1 ইউনিট, 2 ইউনিট, 10 ইউনিট, 100 ইউনিট, ওইটা কৃত কাজ দ্বারা আমরা ব্যয়িত শক্তি থেকে হিসাব করি। বিদ্যুতের কাজ বলতে এটা যে কি পরিমাণ শক্তিকে কাজে লাগায়, মানে বিদ্যুৎ শক্তিকে তাপ শক্তি বা আলোক শক্তিতে কোনো যন্ত্র লাগিয়ে দেয়। এটা বাল্ব হতে পারে, এসি হতে পারে, ক্যালেন্ডার, ইস্ত্রি হতে পারে। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ। প্রথমে কৃত কাজ বা ব্যয়িত শক্তি বলতে কি বুঝো? তাহলে আমরা কৃত কাজ বলতে বুঝি যে যখন আমাদের সার্কিটটা সম্পূর্ণ হবে, যখন বিদ্যুৎ চালনা করব আমরা, তো এখানে যেহেতু বিভব পার্থক্য বজায় রেখেছি আমরা, এক্ষেত্রে চার্জ প্রবাহিত হবে। এই চার্জ প্রবাহিত হলে আমাদেরকে কাজ করতে হবে। এই কাজটাকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করেছি, আর কিউ পরিমাণ চার্জ। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে এখানে এইভাবে লিখতে পারি যে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হয়েছে। চার্জ প্রবাহের জন্য সম্পাদিত কাজ ডব্লিউ। তাহলে একক পরিমাণ চার্জ প্রবাহিত হতে সম্পাদিত কাজ যেটা, সেটা কি হবে? ডব্লিউ বাই কিউ। তো শিক্ষার্থীবৃন্দ, বিভবের আরেকটি সংজ্ঞা যে একক চার্জকে কোনো বর্তনীর মধ্য দিয়ে স্থানান্তর করতে যে কাজ সম্পন্ন করতে হয় তাকে বলা হয় বিভব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা ভি সমান ডব্লিউ বাই কিউ লিখতে পারবো। এরপরের কথাটাকে আমরা আস্তে আস্তে ডব্লিউর দিকে যাব। ডব্লিউ ইকুয়াল টু ভি কিউ। তো এটা আমরা 1 নাম্বার দিয়ে রেখে দিলাম। আপনারা আরেকটা জিনিস জানেন যে কিউ ইকুয়াল টু বা আই ইকুয়াল টু কিউ বাই টি, মানে কথাটি কোত্থেকে আসে আমরা জানি। সংজ্ঞাটি এরকম: একক সময়ে কোনো বর্তনীর মধ্যে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, মানে বিষয়টা এরকম। সংজ্ঞাটা দেওয়ার সময় আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারি যে ধরেন এটা যদি 1 হয়, এটা কিউ, তাহলে আই ইকুয়াল টু কিউ। তো প্রবাহ মাত্রাটা কি? তাহলে একক সময়ে কোনো বর্তনীর মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে বলা হয় প্রবাহ মাত্রা। তো এখান থেকে আমরা কিউ ইকুয়াল টু আইটি লিখতে পারবো। তাহলে একক সময়ে কোনো বর্তনীর মধ্য দিয়ে, মানে আমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কিউ ইকুয়াল টু আইটি। আই এর মানটা কি? কিউ বাই টি। তারপরে কি? এটা যদি 1 হয় ওটা কিউ। এটা মাথায় রেখে সংজ্ঞাটা লিখবেন, তাহলে ভুল হবে না। কি বললাম? একক সময়ে কোনো বর্তনীর মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে প্রবাহ মাত্রা বলে। এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি বলে। তো শিক্ষার্থীবৃন্দ, সুতরাং আমরা লিখতে পারবো কিউ ইকুয়াল টু আইটি। আই আমরা যেটা লিখছি একই রকম, ছোট হাতের দিলে সব জায়গায় ছোট হাত, ক্যাপিটাল দিলে সব জায়গায় ক্যাপিটাল। এখন আমরা কিউ এর মানটা একে বসাবো। কিউ এর মান একে বসিয়ে ডব্লিউ ইকুয়াল টু কি পেলাম? ভি আই টি। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিন্তু এরকম একটা বলেছে ডব্লিউ ইকুয়াল টু ভি কিউ। দেখেন আমরা এটা সময় আনছি, পরে ভি আই টি এনেছি। আচ্ছা থাকুক, এরপর আমরা আস্তে আস্তে অন্যদিকেও যেতে পারবো। মানে আমাদের এটা একটা ডব্লিউ ইকুয়াল টু ভি কিউ, ডব্লিউ ইকুয়াল টু ভি আই টি। অলরেডি কিন্তু আমরা দুটো সমীকরণ খুব সহজে এনেছি। তো আপনাদের একটা কথা আমরা ওহমের সূত্র পড়াতে বলেছিলাম যে গরমটা কার? ভাইয়ার। ভি ইকুয়াল টু আইআর জানা আছে, ভি ইকুয়াল টু আইআর। তো এখান থেকে আমরা যদি ভির স্থলে, মানে ভি ইকুয়াল টু আইআর, ভির স্থলে যদি আইআর বসাই, আমরা এখন কি কি পেয়েছি? ভি কিউ পেয়েছি, ভি আই টি পেয়েছি, তাই তো? এখন এটা আনার জন্য আমরা কি করব বলেন দেখি? আমরা ভির জায়গায় আইআর বসাবো। তাহলে ভি ইকুয়াল টু আইআর, এই মানটা 3 এ বসিয়ে, 2 এ বসিয়ে, না 2 এ বসিয়ে
আচ্ছা শিক্ষার্থী বন্ধু, আমরা এখন কি পেলাম? W ইকুয়াল টু এই ভির স্থলেই পেলাম IR, আর আগে থেকে তো একটা I এবং T রয়েছে, তাহলে I স্কয়ার RT। তো আমরা এটাও নিয়ে আসলাম। শিক্ষার্থী বৃন্দ আরেকটা, ওটাও আনা যাবে, সমস্যার কিছু নেই। তো আপনারা আরেকটি সম্পর্ক জানেন, সেটাও আমরা নিয়ে আসবো। সেটা কিরকম ভাবে? সেটা হলো এরকম ভাবে, আমি ভিতে যাব, তাই তো? তো অসুবিধা নাই। W ইকুয়াল টু আপনি যেটা এনেছেন I স্কয়ার RT, আমরা হ্যাপি হয়েছি, এটা আনছেন, ভালো করেছেন। এখন IR সমান আপনি ইচ্ছা করলে V লিখতে পারবেন, তাই তো? তো আমরা I স্কয়ার RT লিখলাম, এখন আমরা লিখব V স্কয়ার বাই R। আচ্ছা দেখি, আমাদের V ইকুয়াল টু, তো আপনারা জানেন যে IR, তো এখানে আমরা I স্কয়ার একটা T রয়ে গেছে, তাই তো? আচ্ছা V স্কয়ার বাই R, তো T আমরা ওখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। আচ্ছা V স্কয়ার বাই R যেটা দেখি আমরা IR, আর একটা IT আলাদা থাকুক, এই IR এর জায়গায় আপনি একটা V নিতে পারবেন, আর এখানে যে একটা IT থাকলো, আপনি ওখান থেকে কিভাবে ওই R এর সম্পর্কে চলে যাবেন, তাই তো? আমরা এখন V ইকুয়াল টু IR, IT, Q ইকুয়াল টু IT, Q ইকুয়াল টু IT, হ্যাঁ, কিন্তু আমাদের দরকার হচ্ছে V ইকুয়াল টু IR, ওই I এর জায়গায় আবার, আচ্ছা IT সমান আমরা লিখতে পারবো Q। আচ্ছা IT সমান যদি আমরা Q লিখতে পারি, আমার দরকার হচ্ছে V স্কয়ার বাই R। আচ্ছা IT সমান আমি Q লিখতে পারবো, সেটা তো আগে থেকেই পেয়েছি। এখন এখানে আমার একটা V তো রয়েছে, আর একটা দরকার হচ্ছে V বাই R। হ্যাঁ শিক্ষার্থী, কিন্তু আমরা Q ইকুয়াল টু V বাই R এরকম একটা সম্পর্ক লিখতে পারবো, যে একক সময়ে মানে বাধা যদি এক হয়, তাহলে পরিবাহীর দুই প্রান্ত দিয়ে যে পরিমাণ প্রবাহিত বিদ্যুৎ Q এর সমান, এমন একটা সম্পর্ক আমরা লিখতে পারবো। সেখান থেকে আমরা লিখতে পারবো V স্কয়ার বাই R, আমাদের ওরকম একটা সম্পর্ক আমরা লিখতে পারবো। V স্কয়ার, ওখানে একটা T আছে, আমাদের সূত্র লিখতে শিক্ষার্থী কিন্তু একটু সমস্যা হয়েছে। V স্কয়ার T বাই R, এখানে একটা T থাকবে, এখানে আমাদের একটা T থাকবে, ওই Tটা আমাদের একটু ঝামেলা হয়েছিল। আমরা এখন তাহলে এখানে যেটা পেলাম, সেটাতে কি কি পেলাম দেখি। এখানে পেলাম V ইকুয়াল টু IR, একটা V পেয়েছি, এখানে I আছে, T আছে। তো শিক্ষার্থীবৃন্দ V ইকুয়াল টু IR ওখান থেকেই তো আমরা আনতে পারবো, I ইকুয়াল টু V বাই R। তাহলে কি হলো দেখেন তো, V এখানে V বাই R আর একটা T, তাহলে V স্কয়ার বাই R T। এই টিটা আমরা বাদ ফেলাইছিলাম, এখানে আমরা একটা ভুল করেছিলাম। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা W এর কিন্তু সবগুলো ইকুয়েশনে দেখালাম যে আমরা এইভাবে W বের করা যেতে পারে। এরপরে ক্ষমতা হচ্ছে একক সময়ে কোনো যন্ত্র যে পরিমাণ কাজ করতে পারে, তাহলে আমরা সবগুলো দেখালাম, আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন। এখন ক্ষমতা যেটা, বৈদ্যুতিক ক্ষমতা, একক সময়ে কোনো বৈদ্যুতিক যন্ত্র যে পরিমাণ কাজ করতে পারে, মানে যে পরিমাণ শক্তিকে ব্যয় করতে পারে বা বিদ্যুৎ শক্তিকে অন্যান্য শক্তিতে রূপান্তর করতে পারে, সেইটা। তাহলে আমরা ক্ষমতা ইকুয়াল টু, তো আপনারা জানেন যে W বাই T লিখতে পারি। তো এখানে আমাকে হয়তো বলেছে যে P স্কয়ার সমান IR, দেখেন কোনো ক্ষতি নেই, W এর মান তো আমরা অনেক রকমেরই পেয়েছিলাম। দেখেন আমরা পেয়েছিলাম একটা জায়গায়, হ্যাঁ আমরা একটা জায়গায় পেয়েছিলাম I স্কয়ার, এখান থেকে আমাদের কি বের করতে বলেছে, ক্ষমতা P ইকুয়াল টু W বাই T। তো এখানে আমরা এক জায়গায় পেয়েছিলাম W ইকুয়াল টু, আমরা যেটা ইকুয়েশন পেয়েছিলাম শেষের আগের ইকুয়েশনটা, ওটা বসায় দিলে হবে I স্কয়ার RT, নিচে তো T একটা আছে, তাহলে T কেটে গেল, I স্কয়ার R। তো শিক্ষার্থীবৃন্দ, এরকম ভাবে আমরা এই সম্পর্কটা আনলাম। আরেকটি কথা আমাদের জানা দরকার, যে আমরা যে অনেক কিছু ব্যবহার করি আমাদের জীবনযাপনের জন্য, বৈদ্যুতিক যন্ত্রপাতি, বাল্ব, ফ্যান, এসি, কাপড় কাচার মেশিন, অনেক কিছু। তো সেক্ষেত্রে আমরা ব্যয়িত শক্তি হিসাবটা কিভাবে করি, P ইকুয়াল টু W বাই T, এখান থেকে W ইকুয়াল টু P ইন্টু T। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে আমরা যে ইউনিট বলি, ইউনিট হচ্ছে কিলোওয়াট ঘন্টা, মানে কথাটা কি, এটা যদি কিলোওয়াট হয়, 1 কিলোওয়াট হয়, আর যদি 1 আওয়ার হয়, তবে হয় 1 কিলোওয়াট ইন্টু আওয়ার। শিক্ষার্থীবৃন্দ, এটাকেই বলে 1 ইউনিট। তাহলে আমরা 1 ইউনিট কথাটা কি একটু বুঝি, যে 1 কিলোওয়াট মানে 1000 ওয়াটের, আমরা বাল্ব দিয়ে বলতে পারি, বা একটা বৈদ্যুতিক যন্ত্র বলতে পারি, যে 1000 ওয়াটের একটি বাল্ব 1 ঘন্টা জ্বললে যে পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যয় হবে, সেটা হবে 1 ইউনিট। আবার একবার বলি, যে আমরা অনেক বড় বড় বাল্ব দেখি খেলার মাঠে, ফুটবল খেলা বা ক্রিকেট খেলাতে, ধরুন ওগুলা 1 কিলোওয়াট করে পাওয়ার,
তার মানে 1 কিলোওয়াট মানে 1000 ওয়াটের একটা বাল্ব 1 ঘন্টা জ্বললে 1 ইউনিট বিদ্যুৎ ব্যয়িত হবে। তো শিক্ষার্থীবৃন্দ, ব্যয়িত শক্তিকে আমরা হিসাবের সুবিধার জন্য এইভাবে লিখি, তাতে আপনাদের হিসাবের সুবিধা হয়। কি রকম? P * T/1000। এর মানেটাকে আমি একটু বলে নিই, যে আমরা যখন এটাকে ওয়াট 1000 দ্বারা ভাগ করলাম কি হলো? কিলোওয়াট। আর বড়টি হলো ঘন্টা। আমরা ছোটটিকে সবসময় সেকেন্ডে থেকে অভ্যস্ত, তাই আপনারা আপনার পাঠ্যবই থাক বা না থাক, এটা কলেজের সূত্রটা আমরা সুবিধার জন্য কাজে লাগাই। এতে করে কি সুবিধা হয় দেখেন, আপনি গাণিতিক সমস্যাগুলো সহজেই সমাধান করতে পারেন। কিলোওয়াট ইনটু ঘন্টা, এটাই কিন্তু ইউনিট। মনে করেন আপনাকে কেউ হয়তো বললো যে 100 ওয়াটের একটা বাল্ব ধরেন 10 ঘন্টা করে চলে, তাহলে ওই বাল্ব করতে প্রতিদিনে কি পরিমাণ বিদ্যুৎ ব্যয় হয়। তাহলে আমরা এরকম লিখবো, 100 ওয়াটের বাল্ব করতে দেখেন আমরা কি করলাম, 100 আপনি বলেছেন 10 ঘন্টা জ্বলে, আর 1000 দ্বারা ভাগ করলে, এটা কি জন্য ভাগ করলাম বলেন তো? ওয়াটকে 1000 দ্বারা ভাগ করে আমি কিলোওয়াট পেলাম, আর ক্যাপিটাল টি পেলাম ঘন্টা। এই দেখেন 1 ইউনিট। তো শিক্ষার্থীবৃন্দ, 1 ইউনিট পেলাম, 1 কিলোওয়াট ইনটু ঘন্টা, কি ঘ মানে 1 ইউনিট। তো 1 ইউনিট মানে যার মূল্য হয়তো আমরা বাংলাদেশ সরকার 7 টাকা ইউনিট যদি হয়, আমার ওই বাল্ব কর্তৃক প্রতিদিন 7 টাকা বিল আসে, তাহলে মাসে ওই বাল্ব কর্তৃক হয়তো 200 টাকা বিল আসে। এইভাবে আমরা বাল্বে যদি জ্বালানোর টাইমটা মেনটেন করতে পারি, তাহলে আপনার বাড়ির বিদ্যুৎ বিল আপনি বের করতে পারবেন। তাই সূত্র এটা আমরা পাঠ্য বই দেখেছি, এটা হতে দেখিনি, কিন্তু ব্যয়িত শক্তি বের করা এর চেয়ে ভালো সূত্র নেই। তাই আমি এই সূত্রটাকে মাঝে মধ্যে বলি অব্যর্থ মলম, মানে এই মলম কখনো ব্যর্থ হয় না, আপনার ব্যথা সারবে। তাই ব্যয়িত শক্তি আমি কলেজের বই থেকে আপনাকে দিলাম, যে ব্যয়িত শক্তি অনেক সময় এন দ্বারা প্রকাশ করে। আপনি যদি এন দিতে দিবেন আর না দিলে শুধু বাংলাতেই ব্যয়িত শক্তি লিখবেন, কোনো ক্ষতি নেই। এখানে পি হচ্ছে বাল্বের ক্ষমতা বা ওই যন্ত্রের ক্ষমতা, আর 1000 দ্বারা ভাগ করার উদ্দেশ্য কিলোওয়াট। আর ক্যাপিটালটি কেন লেখা হলো? সময়টা ঘন্টায়, যে কোনোটা 4 ঘন্টা চলে, কোনোটা 6 ঘন্টা, কোনোটা বা 2 ঘন্টা। ক্যাপিটালটি হচ্ছে সময়, তবে ঘন্টায়। আপনি এই সূত্র ব্যবহার করলে বলে দিবেন, যেখানে পি হচ্ছে ওয়াটে আর টি ক্যাপিটালটি হচ্ছে ঘন্টায়, আর 1000 দ্বারা ভাগ করা হয়েছে এই জন্য যে ওয়াটকে কিলোওয়াটে প্রকাশ করা হয়েছে। কেন ওই যে 1 কিলোওয়াট ইনটু ঘন্টা, ওটা হচ্ছে 1 ইউনিট। আমরা বলি না যে এবার আমাদের ভাষায় বিদ্যুতের বিল আসছে 100 ইউনিট, তার মানে 700 টাকা, এর সাথে মিটার চার্জ, ভ্যাট ইত্যাদি যোগ হয়ে 700 জায়গায় 900 হয়ে যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ দুটো থিওরি নিয়ে কথা বললাম, এখন আমরা গাণিতিক সমস্যার দিকে যাব। আপনাদেরকে কিন্তু আমরা এইভাবেই পড়াচ্ছি, প্রতিদিন কিছু গাণিতিক সমস্যা, তারপরে কিছু ল্যাঙ্গুয়েজ, কিছু গাণিতিক সমস্যা। এই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে যে সূত্রগুলো আমরা ব্যবহার করতে পারি, গতদিনের কিছু আমরা সূত্র ব্যবহার করেছি, আপনারা সেই সূত্রগুলো কাজে লাগবে। যেমন ধরুন আমরা বলেছিলাম সিরিজে যুক্ত করলে কি হয়, RS R1 প্লাস R2 প্লাস R3 এরকম প্লাস ডট ডট ডট, তিনটাতে চারটা ধরো। আর RP প্যারালাল যদি হয়, সমান্তরাল যদি হয়, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট 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 ডট। ডট মানে কি? যদি 4টেরও ধরো 4, 10টা করলে 10, এজন্য ডট 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 ডট। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের যে সূত্রগুলো এবং এইগুলো মিলে আজকের এই চ্যাপ্টারটা করার চেষ্টা করছি। আপনারা সবাই মিলে দেখবেন। আমরা বিদ্যুতের আরও একটি ক্লাস করব, সেদিন শুধুই বর্তনী আঁকা, ছবির উপরে করব। আজকে আঁকা ঝোঁকা বাদে যেগুলো আছে এগুলো তো ছবি আঁকতে হবে, কিন্তু ওগুলোতে ছবি দেওয়া থাকবে। 16। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা 16তে চলে যাব, অসুবিধার কিছু নেই। 16তে বলেছে 3 ওহম, 4 ওহম, 5 ওহম রোধের তিনটি রোধকে রোধক একটি কোষের প্রান্তের সাথে সমান্তরালে যুক্ত। তাহলে আসুন আমরা সার্কিটটা দিয়ে ফেলি। এরকম একটা এইভাবে সমান্তরাল সার্কিটটা আমরা এঁকে ফেলি। আঁকার পরে আমরা যেটা করতে চাচ্ছি, এইভাবে সার্কিটটা কমপ্লিট করি আমরা। হ্যাঁ, কমপ্লিট করার চেষ্টা করছি। এখানে একটা চাবি দিয়ে দিই, তাহলে তো বিদ্যুৎ যাবে, তাছাড়া তো যাবে না, তাই না? সুইচ দিতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে কি বলেছে? 3, 4, 5। তাহলে এটাকে আমরা 3 ওহম বলছি, এটাকে 4, এটাকে 5। 3, 4, 5 ওহমের চিহ্ন দিতে পারেন। এটা একটা ওমেগা, কিন্তু হ্যাঁ, এই চিহ্নটাকে ওহম, এটা ওমেগার চিহ্ন। এটাকে বলা হয় গ্রিক ভাষায় ওমেগা, এটাই ওহমকে বোঝায়। আচ্ছা, সমান্তরালে যুক্ত কোষের তড়িৎচালক শক্তি 1.5 ভোল্ট। আচ্ছা, নিলাম আমরা 1.5 ভোল্ট, অসুবিধার কিছু নেই। তো অভ্যন্তরীণ রোধ এটাও বলা আছে, তার মানে এখানে ই, এটাকে আমরা ই বলি, কিন্তু তড়িৎচালক যেটা ই। আর অভ্যন্তরীণ রোধ এটা বলে দিয়েছে 0.5 ভোল্ট। অভ্যন্তরীণ রোধ মানে যে এইটা, এই কোষের ভিতরে যে রোধ আছে সেটাকে বলে অভ্যন্তরীণ রোধ। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের কি বলেছে? যে প্রত্যেক রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ, তার মানে এই যে ধরেন এটাকে আমরা I1 মনে করছি, এটাকে I2, এটাকে I3,
তার মানে I1 ইকুয়াল টু হোয়াট, I2 ইকুয়াল টু হোয়াট, I3 ইকুয়াল টু হোয়াট। এরপর প্রত্যেক রোধের প্রতিবিদ্যুৎ পরে মোট প্রবাহ, এবং মোট প্রবাহ I ইকুয়াল টু হোয়াট। তাহলে আমাদের যা যা দরকার আমরা বলে নিলাম। মোট প্রবাহ I ইকুয়াল টু হোয়াট। এখানে সাধারণত আমরা মানে ডান পাশেই বলি যে কি কি বলেছে। আচ্ছা, এখানে তাহলে কি কি দেওয়া আছে আমরা দেখে নিই শিক্ষার্থীবৃন্দ। আমরা তাহলে এই জিনিসগুলো ডান পাশে করে নিই। যেখানে R1 সমান 3 ওহম, R2 সমান 4 ওহম, R3 সমান 5 ওহম। এরপরে চেয়েছি কি আমাদের দেওয়া আছে আর দেওয়া আছে, চেয়েছে I1 ইকুয়াল টু হোয়াট, I2 ইকুয়াল টু হোয়াট, I3 এটা ইকুয়াল টু হোয়াট, আবার I ইকুয়াল টু হোয়াট। তো অসুবিধা কিছু নেই, দেখি আমরা কি করতে পারি। হ্যাঁ, তো শিক্ষার্থীবৃন্দ এবার আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো এরকম, যেহেতু তিনটা রোধকে সমান্তরাল আছে, আমরা একটু আগে সূত্র দিয়েছিলাম, জানা আছে I ইকুয়াল E ডিভাইডেড বাই, আচ্ছা আর আগেই করে ফেলি, ওই তিনটা রোধ সমান্তরাল তো 1 বাই RP টা বের করে নিই, পরে ওটা 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3, 1 বাই RP 3 4 5, 1 বাই RP বা দিবেন সুবিধা নাই, 4 5 20 60 হলে লসাগু, 3 দ্বারা দিলে 20, এখানে 15, এখানে 12। তাহলে এখানে কি হচ্ছে 1 বাই RP যেটা 35 45 47 60, সুতরাং RP ইকুয়াল 60 বাই 47 ওহম। তো শিক্ষার্থীবৃন্দ আমরা একটি কথা বলতে চাই যে সমান্তরালে করলে কি দাঁড়ায় জানেন, এটা কি আমরা বলি তুল্য রোধ। এই তুল্য রোধ মান, এই যে আমরা একটা রোধের মান মাত্র 3, আরেকটা 4, একটা 5, তো সমান্তরাল সমবায় যখন যুক্ত করি বাধার মানটা তার চেয়েও কম আসে। মানে কি, এটাকে ভাগ করলে কি হবে, একের চেয়ে একটু বেশি হবে। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে সমান্তরাল সংযোগে যদি আমরা কোনো বর্তনীকে সেট করি তাহলে যে তুল্য রোধটা পাওয়া যাবে সবচেয়ে ছোট যে তার চেয়েও ছোট, অথচ সিরিজে করলে কি সব যোগ হতো, সিরিজে যদি হতো 3 4 7 5 12। তার মানে কি শিখলাম যে আমরা যদি সমান্তরালে সংযোগ করি তাহলে যে তুল্য রোধের মানটা পাই ওই বর্তনীর যে ক্ষুদ্র রোধ 3 তার চেয়েও তুল্য রোধের মান কম হয়, অথচ সিরিজের সময় কি হয়, যোগ হয়ে যায়। খুবই ভালো কথা, খুবই ভালো কথা। আমরা এটা বের করলাম। এখন আমাদের বের করতে বলেছি কি, আচ্ছা এবার আমরা I এর মানটা বের করব। জানা আছে I ইকুয়াল E ডিভাইডেড বাই RP প্লাস R। শিক্ষার্থীবৃন্দ আমরা মানগুলো বসিয়ে দিই। যেমন E এর মান আপনার আগে থেকে জানা আছে, ছবিতে দেওয়া আছে 1.5। RP এর মানটা কত আপনি বের করেছেন, বাই ইনটু অফ ইউর মেরিট আপনি বের করে ফেলেছেন 60 বাই 47। আর স্মল r 0.5, হ্যাঁ স্মল r 0.5 মানে আধা, হাফ। এটাকে যদি আপনি হিসাব করেন যা আসবে আসবে না, মাথা ব্যথা আমাদের একদমই নাই। হিসাব করলে ধরুন লসাগু যোগ করে দিলাম 94, এখানে 60, 120 হবে তখন, মানে যদি লসাগু করেন 94 তখন 120, আর এখানে আসবে 47। তো যাই হোক, এখান থেকে আমরা I এর মানটা কি পেতে পারি, ক্যালকুলেটর বলে দিবে 1.5, আর এই 94টা উপরে চলে যাবে শিক্ষার্থীবৃন্দ, আমরা উপরে দিয়ে দিলাম। আর যখন সব মান বসে গেল আপনি I এর মান একক অ্যাম্পিয়ার লিখতে পারেন, শুধু এও লিখতে পারবেন এত অ্যাম্পিয়ার, এত অ্যাম্পিয়ার। তখন 94 এর নিচে কি থাকবে 47 57 67 167 167 অ্যাম্পিয়ার। তো শিক্ষার্থীবৃন্দ আপনি ক্যাপিটাল I পেয়ে গেছেন, একটা মান পেয়েছেন। আসুন আমরা বাইরে ক্যালকুলেটর উইল ফিনিশ দ্য সাম উইদিন শর্ট টাইম নাও। 94 into 1.5 divided by 167, হ্যাঁ অনেক বড় একটা মান এসেছে, 0.8443 এরকম। আমরা 5 ঘর নিলাম আর কি, 0.84, অনেকগুলো ঘরে এসেছে, ক্যালকুলেটর বইরে এসেছে 84431, এত অ্যাম্পিয়ার প্রায়। এটা ক্যাপিটাল এ লিখতে পারেন একবারে, এত অ্যাম্পিয়ার প্রায়, আর না হলে অ্যাম্প লিখতেও পারেন। তো আমরা এখানে I পেলাম। তো শিক্ষার্থী বন্ধু আমাদের একটা অংশ হয়েছে, এখন I1 I2 I3 কিভাবে বের করব। তো
তো এটা বের করার জন্য আমাদের কি করতে হবে, আমরা তাহলে কাজ করি। আপনারা তো জানেন যে এই দুই পাশে ভি, তাই তো? এখানে এসে তো ভাগ হয়ে গেছে, এখানে ভি এখানেও ভি। যাই হোক, আমরা এখন এখানে এসে ভাগ হয়ে গেছে, আমরা তাহলে কাজ করি ভি ইকুয়াল টু আই আর, ওই সূত্র হচ্ছে ভি মানটা বের করি। জানা আছে ভি ইকুয়াল টু আই আর পি। তাহলে ভির মানটা আমরা আই এর মান তো জেনেছি 0.8443 আর আরপির মানটা আমরা বের করলাম। আরপির মানটা কত পেয়েছিলাম আমাদের মনে আছে কি? আরপির মানটা এই যেটা 60/47, 60/47 আরপির মান যেটা পেয়েছিলাম 60/47। এখান থেকে আমরা হিসাব করলে এত ভোল্ট, এটাতে আমরা এত ভোল্ট পাবো ভির মান। ভির মানটা আমরা বের করি, কারণ ভির মানটা তো বের করা দরকার আছে, এদিক দিয়ে তো I1 R1। তাহলে আমরা পয়েন্ট, আচ্ছা 60 গুণন 0.84431 ডিভাইডেড বাই 47, এটা হচ্ছে 1.07784 এত ভোল্ট। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যখন এটা বের করতে যাব I1, তাহলে এখন V ইকুয়াল টু, যখন উপরেরটার কথা ভাববো I1 R1, আমার দরকার কি I1, I1 কি হবে V বাই R1। তো শিক্ষার্থীবৃন্দ, ভির মান তো আমরা বের করে রেখেছি 1.07784, এখানে R1 এর মানটা কত 3, এত অ্যাম্পিয়ার। তো ভাগ করলে আপনি যে মানটা পাবেন সেটাই, আমরা ক্যালকুলেটর জিনিসগুলো রেখে দিয়েছি নাকি ভ্যানিশ করে দিয়েছি অলরেডি। আচ্ছা যাক, 1.07784 ডিভাইডেড বাই 3, অবশ্য আমরা যেহেতু পুরোটা নেইনি, ভ্যানিশ করে একদিক দিয়ে ভালোই হয়েছে, পুরোটা নিলে ভ্যানিশ না করলে হয়েছে 35928, 0.3598 অ্যাম্পিয়ার। তো শিক্ষার্থীবৃন্দ, একইভাবে I2টা আপনি বের করতে পারবেন, এটা আমি হেল্প না করলেও পারবেন। ভির মান তো আগেরটাই, ভি বাই R2, তখন R2 দিয়ে 4 দিয়ে ভাগ করবেন, 1.07784 একে ভাগ করবেন 4 দ্বারা, এত অ্যাম্পিয়ার। এ লিখলে চলবে, অ্যাম্প লিখলে চলবে। I3 আপনি বের করবেন 1.07784, এটাকে ভাগ করবেন 5 দ্বারা। তো শিক্ষার্থীবৃন্দ, আরেকটি কথা বলে নেই, আমাদের I এর মান যে আর এই তিনটা যে I1 I2 I3 একই হবে, এই তিনটা যোগ করলে ওটা হবে। কারণ কি, I পরিমাণ বিদ্যুৎ এখানে এসেছে, এখানে এসে ভাগ হয়ে আবার এখানে I পরিণত হয়েছে। সুতরাং আপনারা ওটা দেখতে পারেন যে I ইকুয়াল টু অবশ্যই I1 প্লাস I2 প্লাস I3 হবে, কারণ বর্তনীর আলাদা আলাদা প্রবাহ মূল প্রবাহের সমানই হবে, এটাই তো স্বাভাবিক। যাই হোক, আমাদের বলে দিতে প্রমাণ করো, প্রমাণ করতে বললে আমরা তিনটা যোগ করে দেখাবো যে I এর সমান, সো আমাদের সেই কথাটা প্রমাণ হয়ে যাবে। তাহলে 16 নম্বর অঙ্কটা আমরা ভালোভাবে করালাম, এবার 17তে চলে যাব। 17 বলছে দুইটি তারের রোধ যথাক্রমে এত এত এদেরকে সমান্তরালে যুক্ত করে 2 রোধ মানে রোধের সাথে শ্রেণীতে যুক্ত করা হলো। ও আচ্ছা, এখানে তাহলে বিষয়টি এরকম, আমরা সার্কিটটা এঁকে নিই দুটাকে সমান্তরালে। তাহলে এরকম এখানে একটা ধরেন সিরিজ, এখানে একটা ধরেন সিরিজ। এরপরে কি বলেছে দেখছেন, যে সমান্তরালে যুক্ত করে আমাদের একটু খেয়াল করি 3 আর 6, একটাকে 3 একটাকে 6, এটা হয়তো R1 মনে করলাম, আর এটা হলো R2 6 ওহম। হ্যাঁ, কি করেছে সেটা কি শুনিনি। এই দুটাকে সমান্তরালে যুক্ত করে 2 মানে রোধের সাথে শ্রেণীতে। আচ্ছা, এটাকে তাহলে আমরা একই লেভেলে দিই, ছবিটা দেখতে ভালো লাগবে। আচ্ছা, এরপরে আমরা সার্কিটটাকে শেষ করে নিই। এটা, হ্যাঁ, এরপরে আমরা কে দিলাম, আর এখানে একটা রোধ বলছে যে এই দুটোর সাথে সিরিজে দেওয়া আছে। তো ভালো করে বুঝে নেবেন, সিরিজেরটা আবার 2 ওহম এরকম। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের কথাটা হয়ে যাচ্ছে। এবার আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো কোন অঙ্ক করছি এবার আমরা 17 নম্বর, তাই তো?
6 ভোল্ট, এখানে কিন্তু E সমান 6 ভোল্ট বলা আছে। তো ধন্যবাদ। আমাদের চেয়েছি কি আসলে বর্তনীর প্রবাহ মাত্রা I ইকুয়াল টু R, তার মানে আমাদের I এর মানটা বের করতে হবে, যে আইটি দিক দিয়ে যাচ্ছে, তাই তো? তো অসুবিধা নাই, আমরা আগে রোধটা বের করে নিই। তো চিত্রানুযায়ী মানে এখানে R1 এবং R2 রোধ দ্বয় সমান্তরালে রয়েছে বিধায়, সমান্তরালে রয়েছে বিধায় রোধদ্বয়ের সমতুল রোধ (1/Rp) সমতুল রোধ নিচের সূত্রের সাহায্যে বের করতে পারি, এরকম নিচের সূত্রের সাহায্যে বের করতে পারি। তো একটু লেখালেখি বেশি হলেও বুঝে নেওয়া যাবে সহজেই, তো অসুবিধার কিছু নাই। শিক্ষার্থী বন্ধু, আমরা দেখি এখানে 3 আর 6, 1/3 1/6, তো লসাগু করলে অবশ্যই 6, 3 দিয়ে ভাগ করলে 2, 1, এখান থেকে 3 ভাগ 6, তার মানে হাফ। তো 1/Rp এর মান হাফ, সুতরাং Rp এর মান 2। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে যেটা আমি বলেছিলাম আবার মনে রাখেন ভালো করে, যে দুটো রোধকে আমরা যে সমান্তরালে করি, এর যে রেজাল্টটা তুল্য রোধ আসবে সেটা যে ছোট তার চেয়েও ছোট, মানে এটা উত্তরটা জানার জন্য যে আমার উত্তরটা কত আসবে আমি জানি যে 3 এর চেয়ে ছোট আসবে। সমান্তরালে যুক্ত করলে যে তুল্য রোধের মানটা পাওয়া যায় সেটা কি হয়, ছোটটার চেয়েও ছোট। অথচ যদি সিরিজে হতো যোগ করতাম 3 6 9, এটা করলে নেই কোনো ভয়, এরকম। এখন শোনেন, এর সাথে এইটা R3, যেটা আমরা R3, এখন Rp এর সাথে R3 রোধটি সিরিজে রয়েছে, সুতরাং RS ইকুয়াল টু Rp প্লাস R3। সুতরাং বর্তনীর তুল্য, এটা কিন্তু বর্তনীর রোধ, সবগুলো ব্যবহার করা হয়েছে, বর্তনীর রোধ RS, বর্তনীর তুল্য রোধ RS ইকুয়াল টু কি হলো, Rp প্লাস R3। তার মানে একটা 2 আর একটা 2, 2 2 এ 4। শিক্ষার্থীবৃন্দ, এখন আমাকে এটা বের করতে তো বলেনি, আমাকে বলেছে অ্যাকচুয়ালি যে বর্তনীর প্রবাহ I ইকুয়াল টু R। তো জানা আছে কি বলেন তো, জানা আছে I ইকুয়াল টু E ডিভাইডেড বাই RS। শিক্ষার্থী বন্ধু, এখানে হয়তো একটা ছোট আর দিতে পারতাম, কিন্তু আমাদের এখানে তুল্য মানে অভ্যন্তর রোধটা দেওয়া নেই, না দেওয়া থাকলে কোনো অসুবিধা নেই, শুধু RS দিব, কারণ এখানে ছোট আর মান 0, ওরা উল্লেখ করেনি, আমরা উল্লেখ করব না, এটাই। তাহলে এখানে এর মান হচ্ছে 6 আর এটা হচ্ছে 4, তাহলে এত অ্যাম্পিয়ার, তার মানে কি 4 দিয়ে 6 1.5 অ্যাম্পিয়ার। তো শিক্ষার্থী বন্ধু, আমরা 17 নম্বর অঙ্ক করে ফেললাম, আমাদের 18 19 করতে হবে। এখন দেখা যায় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার 18 দিকে চলে যাব, 17 শেষ, এবার আমরা 18 দিকে যাব। 18 নাম্বার দেখি কি বলে, 12 16 20 রোধ বিশিষ্ট 3টি রোধ সমান্তরালে যুক্ত করার পর তার সাথে কত রোধ কিভাবে যুক্ত করলে তুল্য রোধ 25 ওহম হবে। ওই তিনটা সমান্তরালে, তাহলে আমরা একটা যদি সার্কিট দিতে দিব, না দিলে না দিব, এই তিনটা সমান্তরালে আছে, আচ্ছা তাই না? তাহলে এখানে সার্কিট তো জরুরি না, এখানে R1 ইকুয়াল টু 12 ওহম, R2 সমান 16 ওহম, খুব জরুরি না হলে সার্কিট না দিলেও চলবে, সার্কিটের সময় তো লাগে নাকি। তো এখানে সমান্তরালে তাহলে Rp ইকুয়াল টু 1 মিটার, জানা আছে 1/Rp
Rp equal 1 by R1 plus 1 by R2 plus 1 by R3, 1 by 12 plus 1 by 16 plus 1 by 20। তো শিক্ষার্থীবৃন্দ এরকম যদি হয় তখন আমরা লসাগু করার সময়ে দেখতে চাই যে এটা কীরকম হতে পারে। তো এরকম হিসাব করলে আমরা লসাগু বের করে নিতে পারি না কাজ যে কোনো সূত্রের সাহায্যে। তো আমরা এখান থেকে বুঝতে পারি যে লসাগুটা ধরেন 20, তো 20 দিয়ে 40, 40 দিয়ে ভাগ যাবে না 80, এরকম করতে করতে আমরা যখন দেখি যে এটা 240 হয়ে যায় তখন সবাই ভাগ চলে যায়। যাই হোক আপনি লসাগু বের করতে পারেন, এই যে সেই ছোটবেলার মেথড ভুলি নাই তোমারে ভুলি নাই, এই মেথডটাকে বলবেন যে আমি ভুলি নাই। এইভাবে আপনি 240 পেতে পারেন। 12 দ্বারা ভাগ করলে 20, 16 দ্বারা ভাগ করলে 15, 20 দ্বারা ভাগ করলে 12। তো এখান থেকে আমরা কি পেলাম? 35 আর 12 47 বাই 240। শিক্ষার্থী বন্ধু আমরা অনেকটা এগিয়ে গেছি। সুতরাং আরপির মানটা কি হলো? 240 বাই 47। তো শিক্ষার্থী বন্ধু আমাদের আরপির মানটা চলে এসছে। তো খুব ভালো কথা। এখন আমাদের বলেছে কি জানেন যে এর সাথে কত রোধ কিভাবে যুক্ত করলে 25 ওহম। আমরা 18 নম্বর করছি এখন। 18 নম্বরের কথাটা হলো এরকম যে কি বলেছে, কত রোধ কিভাবে যুক্ত করলে 25 ওহম হবে। শিক্ষার্থীবৃন্দ দেখুন এটাকে যদি আপনি ভাগ করেন তাহলে দেখবেন এটা কত হবে। এটা হয়তো 5 এর মতো হবে, মানে 47 কে দিয়ে ভাগ করলে বা মেশিন দিয়ে আপনি ভাগ করেও দেখতে পারেন যে আসলে কি আসবে ব্যাপারটা। আচ্ছা দেখি করে দেখি, মুখের কথায় কোনো কাজ হবে না। 240 ডিভাইডেড বাই 47 ভাগ 47, এটা কি পেলাম? 5.1063। 5 আছে, এটাকে আমরা লিখলাম। এখানে যখন আর এর মানটা এইভাবে পেয়ে যাবেন আপনি ওহম লিখতে পারেন 5.10, আরো দুই ঘর যদি নিয়ে নিব 838 ওহম। তো শিক্ষার্থী বন্ধু একটি কথা আমাদের এখানে বলার আছে যে বলছে যে সমাজে যুক্ত করার পর তার সাথে কত রোধ কিভাবে যুক্ত করলে, একটু খেয়াল করেন কত রোধ কিভাবে যুক্ত করলে। যেহেতু আমাদের তুল্য রোধ 25 ওহম হবে, তুল্য রোধ 25 ওহম ইজ গ্রেটার দেন আরপি। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে যে রোধটা যুক্ত করতে হবে তাকে অবশ্যই সিরিজে যুক্ত করতে হবে, কারণ সিরিজে যুক্ত করলেই রেজাল্টটা বড় হবে। সুতরাং আরপি এর সাথে আর এস বা আর মান, শুধু আর দিতে পারে না, আর মানের একটি রোধ সিরিজে যুক্ত করলে তুল্য রোধ 25 ওহম হবে, কারণ সিরিজে যুক্ত করলে রোধের মান বাড়ে, সমান্তরালে করলে রোধের মানটা কমে। সুতরাং কি হলো বিষয়টা, আরপি প্লাস আর ইকুয়াল টু 25। এখান থেকে আপনি আর এর মানটা বের করবেন। সুতরাং আর ইকুয়াল টু কি হবে 25 মাইনাস আরপি, আরপির মানটা আপনি একবার বসায় দিবেন 5.10838। তো শিক্ষার্থীবৃন্দ আমরা এত ওহম একটা রোধ যদি সিরিজে যুক্ত করি তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে। আমরা এটা করে ফেললাম। আর একটু অঙ্ক আছে আমাদের, এত দুটি রোধকে সিরিজে যুক্ত করে এর সাথে আর কত রোধ যুক্ত করলে তুল্য রোধের মান 16 হবে। তাহলে সিরিজ যেহেতু বলেছে তাহলে আমাদের তো যোগ করতে হবে, আর এস সমান আর1 প্লাস আর2 ভাবে। তো সমস্যা নাই, যেটা করে দিলাম এটা উল্টা অঙ্কটা, জাস্ট থিওরিটাকে মনের ভিতরে স্থায়ী করে রাখার জন্য এটা দেওয়া। এটা না দিলেও পারতাম, একই রকমের অঙ্ক। 24 ওহম আর এটা হচ্ছে 8 ওহম। তো শিক্ষার্থীবৃন্দ আমাদের কি বলেছে আসলে, যে দুটি রোধকে সিরিজে যুক্ত করে তাহলে আর এস ইকুয়াল টু হোয়াট আমরা বের করি। জানা আছে আর এস সমান আর1 প্লাস আর2 24 যোগ 8 হ্যাঁ এত ওহম 32 ওহম। তো শিক্ষার্থীবৃন্দ বলেছে যে যুক্ত করে এর সাথে কত রোধ কিভাবে যুক্ত করলে তুল্য রোধের মান। তাহলে এখানে RS is greater than 16। তো যেহেতু তুল্য রোধের মান
RS অপেক্ষা কম, তাই প্রদত্ত রোধ দুটির সাথে আর মানের একটি রোধ ধরি আর মানের একটি রোধ সমান্তরালে যুক্ত করতে হবে। শিক্ষার্থীবৃন্দ ভালো করে বুঝে নেন ঘটনাটা। এটা আগের ঘটনাটারই মানে প্রতিরূপ। আগে আমরা যা করেছি সেটাই প্রতিরূপ। আগে এটা উঠে নেন, তাহলে হয়ে যাবে, পরেরটাও হয়ে যাবে একইভাবে। তাহলে এবার 18 নম্বর অঙ্কটা করছিলাম। তাহলে এবার আমরা যেটা পেয়েছি সেটা আমরা এটা 19 করতেছিলাম, 19 18 তো আগে হয়ে গেছে। তাহলে আমরা ওই 1/RS মানে এর সাথে আমাদের এবার কি হচ্ছে, একটাতে 32 আসছে, তাহলে আমরা ওই আর মানে আরেকটা রোধ আমরা বলেছি যে সমান্তরালে যুক্ত করতে হবে, আমরা সেটাই করে ফেলবো। 1/R3 1/RS 1/R। তো এখান থেকে দেখেন 1/R3, তো আমরা এখানে যেটা বের করব R3 এর মানটা যদি আমরা বের করতে চাই তাহলে বের করব 1/R - 1/RS। তো 1/R এর মানটা আমাদের বলেছে যে ওরা যুক্ত করলে 16 ওহম, তাহলে 1/16 1/32। তো আমরা 16 আর 32 লসাগু করে এখান থেকে যেটা পাবো সেটা কাজ করলেই হবে। লসাগু করেন 32, 2 বিয়োগ 1 1/R3 1/32, সুতরাং R3 = 32। তাহলে এখানে আমরা বললাম যে এরকম R3 মানের একটি রোধ সমান্তরালে যুক্ত হবে, সুতরাং 32 ওহম এর একটি রোধ সমান্তরালে যুক্ত করলে আমরা তুল্য রোধের মান 16 ওহম পাবো। তো ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা বুঝলাম যে এই 32 ওহমের একটা রোধ কি করতে হবে, আমাদের যে প্রদত্ত রোধ দুটি আছে তার সাথে কি করে যুক্ত করতে হবে, সমান্তরালে যুক্ত হতে হবে। কারণ সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধের মান কমে আসবে। ধন্যবাদ।